আপকি আদালতে ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরীর ওপরে অভিযোগ হলো যে ইনি রাজনীতিতে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকেছেন। হরদীপজি, যে জায়গায় আপনি পৌঁছেছেন ওখানে পৌঁছানোর জন্য, মন্ত্রী হওয়ার জন্য অনেক তো কাঠখড় পোড়াতে হয়। পার্টির কর্মকর্তাদের দেখি ওনারা পোস্টার লাগান, প্রচার করেন, ওনারা মাইক লাগান, নেতাদের গলায় মালাও পরান। আপনি তো পেছনের দরজা দিয়ে ঢুকলেন আর সোজা মন্ত্রী চেয়ারে বসে পড়লেন। দেখুন, অনেকদিন আগের কথা, ওই যে পোস্টার লাগানোর কাজটা, ওটা আমি ইউনিভার্সিটিতে করে ফেলেছিলাম। আর আর এই যে মন্ত্রীদের বাড়িতে যাওয়া, কর্মকর্তাদের মন্ত্রীদের বাড়িতে গিয়ে ওনাদেরকে উৎসবের সময় অভিনন্দন জানানো, এইসব কাজও আমি করে ফেলেছিলাম। কিন্তু কাঠখড় পোড়ানোর যে কথাটা, ওটা হয়তো অতটাও কাঠখড় আমি পোড়াইনি। এই জন্য কাঠখড় পোড়াতে হয়নি, কারণ যখন বিজেপির বড় বড় লিডাররা বিদেশে যেতেন তখন আপনার বাড়িতে গিয়ে থাকতেন। হ্যাঁ, তখন ওনাদের তোষামোদ করা যেটা কর্মকর্তাদের করতে হয়, আমি ওই সময় করেছিলাম। হ্যাঁ। যেমন দেখুন, আডবাণীজি ওই সময় অনেক বড় একজন সুপ্রিম লিডার ছিলেন বিজেপির, উনি আপনার বাড়িতে ছিলেন, তখন ডিপ্লোমেসি আর রাজনীতি দুটোই একসাথে করে নিয়েছিলেন। দিল্লিতে ওই সময় ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না। আসলে তখন কোনো মন্ত্রীকে আমি আমার বাড়িতে রেখেছি, ব্যাপারটা এরকম যে আডবাণী বাবুকে আমি এই জন্য বলেছিলাম, কারণ কমলা দেবীর তখন ওখানে কিছু চেকআপ করানোর দরকার ছিল। যখন ওনারা পৌঁছলেন ওখানে, তখন আমি ওনাকে এটাই বলেছিলাম যে প্রতিনিধি হয়ে এসেছিলেন উনি। সরকারের তরফ থেকে উনি ভালো একটা হোটেলেও থাকতে পারতেন। কিন্তু আমি ভাবলাম যে না, আমি বাদবাকিদের নাম বলতে চাই না। একটা সময় ছিল যখন মিসেস যশবন্ত সিং আমাদের বাড়িতে ছিলেন, আরেকজন কংগ্রেসের নেতা ছিলেন মধ্যপ্রদেশের দিগ্বিজয় সিং, উনিও ছিলেন। তাই এরকম কোনো কিছু ছিল না যে অ্যাম্বাসেডরকে বড় বাড়ি কেন দেওয়া হয়? এইজন্য, কারণ তার অফিসিয়াল এন্টারটেইনমেন্ট, অফিসিয়াল লোকজনদের যাতে রাখতে পারেন। ঠিক আছে তো? নাহলে আমি লক্ষ্মী আর আমাকে, এখনো আমি বলছি, আমাকে এখন যে বাড়িটা দেওয়া হয়েছে সেটা সরকারি অফিসিয়াল পারপাসের জন্য, এন্টারটেইনমেন্টের জন্যই দেওয়া হয়েছে। অটলজিকে আপনি টোকিওতে খাওয়াতে নিয়ে গেছিলেন নিজের গাড়ি করে। দেখুন, ব্যাপারটা এরকম, এটা আমার সৌভাগ্যই ছিল। আ যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আমার এক কলিগ ছিলেন, ও পিএমওতে জয়েন্ট সেক্রেটারি পদে ছিল, অশোক সাইকিয়া। উনি আর আমি দেখা সাক্ষাৎ করতাম, আর বাজপেয়ী বাবু, আডবাণী বাবুর, এনারা সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। তাই কখনো, কখনো আমাকে ফোনও করতেন অশোক সাইকিয়া, যে ডিলাইটে গিয়ে টিকিটটা কাটবে আর থ্রি হুইলারকে নিয়ে আসবে। তখন ওই সময়কার ব্যাপার ছিল আর কি। তো দেখুন, টোকিও যখন বাজপেয়ী বাবু এসেছিলেন, আচ্ছা সেই সময় কিন্তু উনি তখন বিদেশমন্ত্রী ছিলেন, উনার সব রকমের সিকিউরিটির ব্যবস্থা ছিল। একদিন উনি বললেন সন্ধেবেলায় যে আপনি অশোক মুবাই ওনার পিএস ছিলেন। উনি বললেন, "অশোক আর লক্ষ্মী আর আপনি আর আমি চলুন আজ সন্ধেবেলায়।" তখন আমার একটা ছোট হন্ডা সিভিক গাড়ি ছিল, গ্রে রঙের। ওটাতে বসে আমি ওনাকে একটু টোকিও ঘুরিয়েছিলাম। তাহলে এই যে সব ধরনের আপনি খাবার খাইয়েছেন, বাড়িতে রেখেছেন, সেটার লাভ কি আজকাল আপনি রাজনীতিতে পাচ্ছেন? লাভ তো অনেক হয়েছে, একটু লোকসানও হয়েছে। মানেটা হলো, আপনাকে আমি খাবার খাওয়ালাম, আপনি পরে যদি প্রাইম মিনিস্টার হয়ে যান, তাহলে আমার লাভ হবে। কিন্তু যদি আপনাকে আমি আর খাবার আপনাকে খাওয়ালাম আর প্রাইম মিনিস্টার অন্য কেউ হয়ে যায়, না, এটাতে কোনো রকম লোকসানও হয় না। দেখুন, এটা আমাদের কালচার, আমাদের সিভিলাইজেশন, আমাদের ভ্যালুজ, ঠিক আছে? এটা এই আমাকে বলুন, যে প্রধানমন্ত্রী হয়ে গেছেন আমাদের মোদিজি, উনি কিভাবে আপনার জীবনে এলেন? আমি বলছি, কারণ আপকি আদালতের সামনে, আপনার জনগণের সামনে বলে দিচ্ছি, একটা ঘটনা আছে। আমার মনে আছে, আমার লন্ডনে পোস্টিং হয়েছিল। লন্ডনে পোস্টিংয়ে যাওয়ার আগে, ওই সময় আমার ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড ছিলেন অরুণ বাবু। উনি আমার জন্য একটা লাঞ্চের ব্যবস্থা করেছিলেন 1999 সালে। ওকে? হ্যাঁ। তখন সেখানে মোদিবাবুও এসেছিলেন আরকি। আর অনেক লোকজন ছিলেন আমাদের তখন। আমার মনে আছে, অরুণবাবুর লাঞ্চ করার সময় একজন আমাদের বিজেপির আ খুব জনপ্রিয় এমপি ছিলেন, আমার স্টুডেন্টও ছিলেন সেন্ট স্টিফেন্স কলেজের, স্বপন দাশগুপ্ত। আমার মনে আছে, অরুণবাবুর অভ্যেস ছিল যখন উনি কোনো অনুষ্ঠানে বসে থাকতেন, তখন বেশি ক্যামেরা টাইম ওনার উপরেই থাকতো আরকি। তাই আমার মনে আছে, তখন অরুণবাবু গেলেন বাথরুমে, দূর থেকে স্বপন দাশগুপ্ত চিৎকার করলেন, "সর্দার শোনো, এটাই একমাত্র সুযোগ কিছু বলার। বলে দে, না হলে বেরিয়ে আসবে ২ মিনিটেও বাইরে।" সো
এটা সেই আগের 1999 সালের কথা বললাম। কিন্তু তখন তো ওই সময় তো না, মোদিজি কিন্তু ওই সময় কিছুই মোদিবাবু ছিলেন না। দেখুন, মোদিবাবুর সাথে আমার ভাগ্য ভালো ছিল, সৌভাগ্য ছিল। আমার মনে আছে যে উনি বলেছিলেন ওই সময়েও আমাকে যে, "আপনি লন্ডনে যাচ্ছেন, আমিও যাব।" কিন্তু লন্ডনে আসতে পারেনি তখন ওই সময়। কিন্তু যখন আমি জেনিভায় পৌঁছলাম, তখন আমার কাছে ফোন এসেছিল যে, আমি বলেছিলাম যে আমি লন্ডন আসবো, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু আমি জেনিভায় আসছি। ওই সময় শ্যামবাবু, কিষাণবাবু বর্মার যে মানে অ্যাশেজ জেনিভাতে সেমেট্রিতে ছিল, ওটা নিতে এসেছিলেন। সেইজন্য ওই সময়ে গুজরাটের সিএম ছিলেন। আর কিন্তু উনি সবসময় খুব উদার ছিলেন। আর আমি আমার কোনো হেজিটেশন নেই যে উনার মধ্যে আমি কোয়ালিটিস দেখেছি, অনেক কম লোকেদের মধ্যেই দেখেছি সেই কোয়ালিটিস, সত্যি। বিজেপি সরকারে, মোদিজির সরকারে মিনিস্টার কিভাবে হয়ে গেলেন? সেটা একটু বলুন না। এটা তো এরকম হয়েছিল যে একদিন আমাকে ডেকে পাঠানো হয়েছিল যে, "আপনার সাথে স্যার দেখা করতে চান।" সঞ্জয় ভাবসার বাবুর ফোন এসেছিল। তখন আমি ছিলাম ওই সময় কলম্বোতে। কোনো একটা ইন্ডিয়ান ওশেন কনফারেন্স অ্যাটেন্ড করতে গেছিলাম। তখন আমি বললাম যে, "হ্যাঁ, ঠিক আছে।" ওই সময় আসলে টিমের বড় নেতা। আমি বললাম, "হ্যাঁ, আমি আসবো, দেখা করব।" বললাম, "না, না, আসবো, দেখা করব নয়। এখনই আসতে হবে।" আমি বললাম, "আমি বাইরে আছি। তাহলে আপনি ফ্লাইট নিয়ে চলে আসুন।" তারপর আমি গেলাম দেখা করতে। তখন মোদিবাবু একদম একা বসেছিলেন। উনি বললেন যে, "কোথায় গেছিলেন?" এই কিছুক্ষণ ছিলাম।" উনি বললেন যে, "কাল সকালে চলে আসুন। জলখাবারটা একসাথেই খাবো। আর তারপর আপনাকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়ে শপথ করিয়ে আনবো।" আমি তো একদম আ অলমোস্ট ওই যে ইংলিশে বলে না যে ফল অফ মাই চেয়ার। তাই যখন উনি দেখলেন যে আমার রিঅ্যাকশন, সেই সময় আসলে উনি একটাই কথা বললেন যে, "তারপরে আপনাকে রাজ্যসভাতে নিয়ে আসবো।" এটা ছিল মোটামুটি ২রা সেপ্টেম্বর ২০১৭ সালের কথা। তারপর দ্য রেস্ট ইস হিস্ট্রি। আপনার এক বন্ধু আছে আমাকে বলেছে, হরদীপ যদি চাইতো, তাহলে কানাডার সরকারেও মিনিস্টার হতে পারত। ৫ জন শিখ নিয়ে এসেছিলেন জাস্টিন ট্রুডো। যখন জাস্টিন ট্রুডো ইন্ডিয়া এসেছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী বাবু আমাকে পাঠিয়েছিলেন উনার সাথে আ দরবার সাহেব যাওয়ার জন্য অমৃতসর। তখন ওখানে গিয়ে যখন আমি গেলাম, তখন ওই সময় আমার বন্ধু আছেন সিধু বাবু। উনি পাঞ্জাবের সরকারে অমরিন্দর বাবুর সরকারে মন্ত্রী ছিলেন। তাই যখন উনি দেখলেন যে আমি ওখানে যাচ্ছি, ক্যাপ্টেন স্যার সিধুকেও পাঠিয়ে দিলেন। তখন আমরা দুজন ওনাকে রিসিভ করলাম অমৃতসর এয়ারপোর্টে। তাই ওই এয়ারপোর্ট থেকে ওনাকে তারপর দরবার সাহেব নিয়ে গেলাম। ওনাকে লঙ্গর সেবা করালাম। তখন ওই সময় কারণ ক্যানাডার সাথে যে খিটিমিটি চলছিল, সেটা কিন্তু ওই এখন সময় থেকেই চলছিল। হ্যাঁ, ওই সময় আচ্ছা। থেকেই চলছিল। আর ক্যাপ্টেন স্যার বারণ করে দিয়েছিলেন যে উনি ট্রুডো স্যারের সঙ্গে দেখা করবেন না। তাই আমার মনে আছে আমি সন্ধ্যাবেলায় গেছিলাম উনার কাছে। যে হোটেলে উনি ছিলেন, আমি বললাম, "ক্যাপ্টেন সাহেব, দেখুন আপনি পাঞ্জাবের চিফ মিনিস্টার। আপনি তো খুবই উদার।" উনি বললেন, "ঠিক আছে, আপনারা যখন বলছেন তাহলে আমি দেখা করব।" উনি দেখাও করেন উনার সাথে। কারণ ১ম থেকেই ইনি কিন্তু আসলে আপনি তো স্পেসিফিক একটা অভিযোগ করছেন যে ওখানে যে আমি ওই পরে এটা নিয়ে বলছি। আপনি বললেন না যে একটা নির্দিষ্ট তার পরের দিন মোদিবাবু লাঞ্চ করালেন রাষ্ট্রপতি ভবনে। তখন উনার ৫ জন মন্ত্রী অলরেডি শিখ ছিলেন। তখন একজন ওদের মধ্যে থেকে বলল, "See how lucky I am. I went to Canada and became a minister." আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, "তাই? I stayed in India আর আমিও মন্ত্রী হয়ে গেছি।" তখন ওই সময় আমার মনে আছে উনি বেইনস ছিলেন, যিনি আমাকে বলেছিলেন, ওখানকার মন্ত্রী। আ সজ্জন ছিলেন, যিনি ডিফেন্স মিনিস্টার। অনেকে ছিলেন। অনেকে দেখুন, যে অভিযোগটা ওরা করছে, আপনাকে আমি এখন এই ব্যাপারে আমি খুব একটা গভীরভাবে জানি না। কিন্তু আপনার মনে আছে, অনেক বছর আগে একটা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ কনিষ্ক, ওটাতে একটা দুর্ঘটনা ক্র্যাশ হয়েছিল ওটার হয়েছিল। সাথে। হ্যাঁ, ক্র্যাশ হয়ে গেছিল। যাতে ২৮০ জন লোক বোধহয়, আমার মনে নেই ঠিক। ওটাতে মানে অত লোকেরা মারা যায়। এটা ভুল অলরেডি হয়ে গেছিল। তো এই যে অভিযোগটা আপনারা করছেন, কার উপর করছেন? ওরা যে লোকটার ব্যাপারে বলেছে, নিজ্জার, হরদীপ সিং নিজ্জার, এটা অলরেডি ওদের নিজেদের সিস্টেমে উনাকে ভিসা এন্ট্রি দিতে অনেকবার বারণ করা হয়েছিল।
তাই ওখানে যেটা হচ্ছে সেটা না, নিয়ে অভিযোগ তো আপনি করেছেন ইন্ডিয়ান অপারেটিভের ওপরে, হ্যাঁ, ইন্ডিয়ান তো ইন্টেলিজেন্সের হ্যাঁ, ওপরে, যে আপনি ওখানকার মাটিতে গিয়ে আর যে খালিস্তানি হ্যাঁ, অ্যাক্টিভিস্টরা সেটাই রয়েছে ওটাকে হ্যাঁ, ওদেরকে অফ আমি করেন। ওইটাই ১ম থেকে বলছিলাম যে কনিষ্ক উড়োজাহাজে যেটা হয়েছিল ওটা ইন্ডিয়ান অপারেটিভসরা গিয়ে করেছিল। হ্যাঁ, ইন্ডিয়ান অপারেটিভসরাই এয়ার ইন্ডিয়া উড়োজাহাজটাকে যা কিছু ওখানে বাকি কাজ হচ্ছিল, দেখুন এরকম অনেক সোসাইটি আছে যেমন কানাডা আছে, ইউকে আছে। আমি যখন আমার পোস্টিং ছিল ইউকেতে, ওখানকার যে বিদেশ মন্ত্রণালয় ছিল ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, আমি ওদের লোকজনদের গিয়ে বলতাম, আপনাদের একটা বড় স্ট্যান্ডার্ড রেসপন্স থাকে যে আমাদের স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, আর আমরা এই স্বাধীনতাকে বাধা দিই না। কিন্তু এখন এই স্বাধীনতাটাকে কারা ইউজ করছে আপনি বলুন আমায়। তাই ওখানে অলরেডি একটা হিস্ট্রি ছিল ভায়োলেন্সের, এক্সট্রিমিজমের আর ড্রাগসেরও, ঠিক আছে তো? আর কারা করিয়েছিল সেটা তো ওই সময় দাঁড়িয়েও ভারত সরকার বলছিল। আমার এক সহকর্মী আছে যিনি আমার সাথেও কাজ করেছেন, অরিন্দম বাগচি, যিনি কিনা অফিসিয়াল স্পোক্সম্যান। উনি একটা লম্বা প্রেস ব্রিফিং করেছিলেন। উনি বলছিলেন যা কিছু ক্রেডিবল অ্যালিগেশনস আপনাদের কাছে যেটা মনে হচ্ছে, অ্যালিগেশনস কখনো ক্রেডিবল হয় না, রাইট? অ্যালিগেশনস হয়। আপনাদের এভিডেন্স যদি ক্রেডিবল হয় তাহলে আমাদের দিন। না হরদীপজি, এখন তো আমেরিকা বলছে, ফাইন্যান্সিয়াল টাইমসে খবরও বেরিয়েছিল যে পটপন সিং পন্নুকে মারার চেষ্টা করা হয়েছিল, আমেরিকানরা ধরে ফেলেছে, ওনাকে বাঁচিয়ে দিয়েছে। দেখুন আমি আপনাকে দুটো জিনিস বলছি। কারণ আপনি একজন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস মিডিয়া পার্সোনালিটি। আপনি আর আমি দুজনেই ফাইন্যান্সিয়াল টাইমস আর নিউ ইয়র্ক টাইমসটা পড়ি। যদি আমি এটা ভেবে নিয়ে চলি যে ফাইন্যান্সিয়াল টাইমস যেটা বলে সেটা ঠিক বলে, তাহলে আমার তো বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। কারণ ওরা যে তেলের দাম সম্পর্কে রোজ খবর ছাপায় নতুন, নতুন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই গুণবন্ত সিং পন্নু, হয়তো ওনার নাম, উনি আসলে কে? যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর উনি যখন নিউ ইয়র্কে এসেছিলেন, তখন আমার মনে আছে শঙ্কর মেনন যখন অ ওই সময় ফরেন সেক্রেটারি ছিলেন, উনি প্রতিনিধি হয়ে বলেছিলেন যে আপনি যদি রাস্তায় চলাফেরা করেন, তাহলে কখনো কেউ আপনার হাতে কাগজ ধরানোর চেষ্টা যদি করে সেটা কখনো নেবেন না। কারণ ওই পান্নুবাবু ওই সময় এই কাজটাই করছিলেন। হুম। উনি যারাই যাতায়াত করত, ভারতীয় মনে হলেই ওর হাতে কাগজ ধরিয়ে দিত আর বলতেন, "ইউ আর কনসিডার্ড ইয়োরসেলফ সার্ভড।" এই যে টিভিতে যে লিগ্যাল ড্রামাগুলো হয় আপনি দেখেছেন? কনসিডার্ড ইয়োরসেলফ সার্ভড। তা এই লোকটি আসলে কে? এই লোকটা সেই লোকটি যিনি কিছুদিন আগেই ১০-১৫ দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে ১৮ই নভেম্বর এয়ার ইন্ডিয়ার আমরা একটা এরোপ্লেন উড়িয়ে দেব। তা এই ফাইন্যান্সিয়াল টাইমস, পাঞ্জাবিতে একটা কথা আছে না, "তোমারি মত মারি হুই হ্যায়।" একটা একটা লোক, একটা অর্গানাইজেশন আছে যার নাম সিক্স ফর জাস্টিস বা এরকম কিছু একটা আছে, এসএফজি, যার ফান্ডিং ওপেনলি আইএসআই আর পাকিস্তান থেকে আসে। যে কোনো ভারতীয় যদি যায় নিজের সাধারণ কাজকর্মের জন্য, তার হাতে কাগজ ধরিয়ে দেয় আর এরকম স্টেটমেন্ট দেয়। আরে আমার এরকমটা বলা উচিত নয়। আমি ৩৯ বছর ধরে ফরেন সার্ভিসে, আর আমাদের যে এজেন্সি আছে ভালো সম্পর্ক আছে ওদের সাথে। এরকম তো কিন্তু আমাদের তো কিছু ছিলই না। আমাদের তো উল্টোটা হয়। আমরা ভাবি যে করছেটা কি রে ভাই? এই লোকটা স্টেটমেন্ট দিয়েই যাচ্ছে। কিছু তোর বিরুদ্ধে করাই হয় না। আর এখনো স্টেটমেন্ট দিয়েছে যে এয়ার ইন্ডিয়ার এরোপ্লেন উড়িয়ে দেবে। এখন সেটা শোনার পরে পাঞ্জাব সরকার আমাদের এনআইএ তে কেস করেছে। তাহলে সেইজন্য আমাদের আপনি লোকেরা যদি কি এসবও করে, এরকম মানুষদের হাওয়া করে দেয়? দেখুন, এখন আমি আমার মনের কিছু কথা আছে সেটা এখানে আমি বলতে চাই না। আমি আমি ভাবতাম, আমি তো নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের সিস্টেম এটা নয়। আমরা খুব এইসব ব্যাপারে কোনো, কেন এসব টলারেট করব? এই পান্নু জানি না কবে থেকে এসবের সাথে আছে ওখানে। আরে স্টেটমেন্ট দিয়েছে ১৮ই নভেম্বরে, আই থিংক দ্যাট ওয়াজ আ ডেট, ঠিক আছে? বলছে যে এয়ার ইন্ডিয়ার এরোপ্লেন উড়িয়ে দেব আমি। আরে ভাই, এরকম দিস কাইন্ড অফ এ পারসন ইস মেনাস টু দ্য সোসাইটি। আর আমি দেখলাম আপনি যেটা বলছেন যে বিদেশ মন্ত্রণালয় বলেছেন আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত করব। আর এটাতে আপনি এটাও দেখুন যে আসলে এতে কার লাভ হবে এরকম স্টেটমেন্ট দিলে, হ্যাঁ? এখন পান্নুর দেখুন, স্টেটমেন্ট তো ডিনাই করছে না যে ও ১৮ই নভেম্বরে এরোপ্লেন উড়িয়ে ও দেবে। তো ভিডিও দিয়েছে, ও তো এরকমই কিছুদিন পর পর এরকম ভিডিও পাঠায়। হ্যাঁ। কিন্তু পাকিস্তান থেকেও আজকাল খবর শোনা যায় হাফিজ সাইয়েদের ভাইপো মারা গেছে, মাসুদ আজহারের বন্ধু মারা গেছে। তাহলে আপনি এই ব্যাপারে কি বলতে চাইছেন? We should all shed tears for this?
না, আমি জানতে চাইছি যে এসব কাজ কে করাচ্ছে? আমাদের লোকেরা? দেখুন, এখন আমি এখানে আমার ফরেন বা সিকিউরিটি পলিসির কোনো ইন্টারনাল ডিসিশন মেকিং হচ্ছে না, কিন্তু এটা আমাদের স্টাইল নয়। কিছু মানুষ তো বলে যে হওয়া উচিত, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের একটা জনগণ তো খুব খুশি এসব হচ্ছে বলে। আপনি বলতে পারেন, আমি তো বলতে পারি না এটা। না, ব্যাপারটা এরকম যে এরা কি না করেছে, ওকে? কিন্তু এদের নিজেদের মধ্যে লড়াইটা দেখুন একবার, বালোচেরটা দেখুন ব্যাপারটা, এদের নিজেদের মধ্যে দেখুন। তাই হতে পারে যেটাতে আমাদের জনগণ খুশি হচ্ছে, কারণ এটার জন্য নয় যে এসব হচ্ছে। এগুলো তো হওয়া সম্ভব। এরকম লোক যারা আমাদের বিরুদ্ধে কি না করেছে? লস্করে তৈবা, আর যেটা এখন আমাদের দেখুন, এখন তো এই মোদিবাবুর আসার পরে, ঠিক আছে? আর যে মোদিবাবু যে ডিসিশন মেকিং রয়েছে, তারপরে তো দেখুন আমাদের ওই স্মার্ট সিটিতে সোশ্যাল মিডিয়াতে রোজ দেখা যায় শ্রীনগরের, আচ্ছা আপনি দেখুন ট্রাফিক, কত এয়ার ট্রাফিক হচ্ছে ওখানে। এসব তো এখনই হয়েছে, কিন্তু এদের পক্ষ থেকে তো চেষ্টার কোনো ত্রুটি থাকে না ডিস্টেবিলাইজেশনের জন্য। তাহলে আপনার চোখে পার্থক্যটা কোথায়? গত ১০ বছরে পাকিস্তানে ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা বিশাল চেঞ্জ। দেখুন, ফরেন অ্যান্ড সিকিউরিটি পলিসিতে আমি বলছি, মোদিবাবুর যে ৯ বছর, এখন ১০ বছর হতে চলেছে, শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতে ৩ টে জিনিস উনার মধ্যে যেটা আছে। প্রথমত, উনি যা প্রতিশ্রুতি দেন আর কাজ করেন, যা বলেন সেটা উনি অবশ্যই করে দেখান। আর দ্বিতীয়ত, উনার যে দেশকে নিয়ে যে স্বপ্ন রয়েছে, যে সংকল্প ওনার, আমি কোনো বড়, বড় কথা বলছি না। ২০৪৭ এর মধ্যে আমাদের উন্নত দেশ তৈরি করতে হবে। আর হবেও যেভাবে আমরা এগোচ্ছি। কিন্তু উনি কি বলেছিলেন? উনি এটা বলেছিলেন যে, আমি আমার মন্ত্রিসভা নিয়ে কথা বলছি না। সারা পৃথিবীতে আপনি আপনার সাল ১৭০০ তে আপনার যে অর্থব্যবস্থা ছিল, ওটা পৃথিবীর অর্থব্যবস্থাতে ২৫-২৭% কন্ট্রিবিউশন ছিল আমাদের। ১৯০ বছরের শাসনের পর ওটা নিচে নামতে, নামতে ১% এসে ঠেকেছে। এখন যখন মোদিবাবু দায়িত্ব সামলাচ্ছেন, ভারতের অর্থব্যবস্থা ১০ম স্থানে ছিল, ওটা ৫ম স্থানে অলরেডি এসে গেছে। কিছুদিন আগেই আমি পরিসংখ্যান দেখছিলাম যে আমরা অলরেডি $৪ ট্রিলিয়ন এর ইকোনমি। আমাদের আগে যারা, যারা আছে, জার্মানি আর জাপান 4.1, 4.3 ট্রিলিয়ন। আমাদের রেট অফ গ্রোথ 6 to 6.5%, ওখানে রেট অফ গ্রোথ 0.9%। ১ বছরের মধ্যে বা ১.৫ বছরের মধ্যে আপনি দেখবেন পৃথিবীর ৩ টে সবথেকে বড় অর্থ ব্যবস্থার মধ্যে আমাদের ভারত থাকবে। দ্বিতীয়ত, মোদিবাবু এটা দেখিয়েছেন, দেখুন আমি এইজন্য বলছি না যে আমি ওনার টিমে রয়েছি। কিন্তু উনি সত্যিই দেখিয়েছেন যে ডিপলি ডিভাইডেড ওয়ার্ল্ডে মোদিবাবু হলেন একজন ইউনিফায়ার, তার রোল প্লে করছেন আর করেওছেন। G20 করে দেখেছেন। সবাই আমাদের লিবারেলসরা বলেছিলেন কখনো এগ্রিমেন্ট হবে না, এটা হবে না, চীনের সমস্যা রয়েছে, রুশ রাজি হবে না, আমেরিকা ওদের সাথে রাজি হবে না, এরা রাজি হবে না। আমি পুরো ক্রেডিটটাই দিচ্ছি যে টিমটি ছিল মোদিবাবুর নেতৃত্বে, ওনার ডিটেলসে যাওয়া, আর অমিতাভ কান্ত আর বিদেশ মন্ত্রণালয়ের যারা কাজ করছিল, আমার ওদের একজন সু-শারপা আছে, ডেপুটি শারপা, আমার সাথে কাজ করেছিল। ও কখনো, কখনো আমাকে ফোন করে, বলত, "স্যার এটা কি করে হবে? কি করে লোকেরা রাজি হবে?" আমি বললাম, "দেখে নিও।" তার আগের দিন রাতে আমি বললাম, "দেখে নিও সকাল ৪ টের মধ্যে এরা সবাই রাজি হয়ে যাবে।" কারণ যেভাবে G20 পরিচালনা করেছিলেন, G20 মিটিং হয় নরমালি ক্যাপিটালে, আপনি ২০০ টা মিটিং ৫০ টা আলাদা, আলাদা শহরে করেছেন। মোদিবাবু উনি নিজে আর কি, মানে যেটাকে আমি বলতে চাইছি, পার্সোনালি ইন্টারেস্ট দেখিয়েছিলেন। আর ওই সময়ও আমাদের এটা দেখতে হবে যে কি বলেছিলেন। রুশ আর ইউক্রেনের যুদ্ধে মোদিবাবু বলেছিলেন, "দিস ইজ নট আ টাইম ফর ওয়ার।" ওটাই আল্টিমেটলি থিম হয়ে গেছিল। আমি মনে করি উনি এই যে চেঞ্জটা হয়েছে আমাদের ৯-১০ বছরে, এটা শুধু এই জন্যে আসেনি যে আমাদের প্রধানমন্ত্রী আবাস প্রকল্প সফল হয়েছে, উজ্জ্বলা প্রকল্প বেশ ভালো চলছে, আমাদের মেট্রো সিস্টেম পৃথিবীতে সেকেন্ড বেস্ট হয়ে গেছে, সবথেকে বড় হতে চলেছে। একটা ন্যাশনাল স্পিরিট, যে আপনি চন্দ্রায়নের সময় ছিলেন, যেটা আপনি দেখেছেন, ইউ আর ওভার দ্য মুন, আর স্পোর্টসেও দেখা যাচ্ছে আর বাকি জায়গাতেও এটা একটা লিডারের রোল এরকম হয়। ঠিক আছে তো? উনি কিন্তু
উনি এমন চমৎকারভাবে পালন করেছেন। আমি মনে করি যে এখন আগামী দিনগুলোতে এটা বলছি না যে ভোট আসছে বলে আমাদের ৫ টা রাজ্যে, হ্যাঁ? সেটা দ্য ইন্ডিয়ান স্পিরিট উনি দেখুন, ওটাকে আপনার কথা মেনে বানিয়েছেন। নিচ্ছি যে মোদিজি ইন্ডিয়ার স্পিরিটকে দাঁড় করিয়েছেন। আজ ভারতকে পৃথিবীর লিডারশিপে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। ভারতের ইকোনমি এখন খুব ভালো হয়ে গেছে। আজ ভারত একটা আলাদা পজিশনে আছে। আমাদের প্রতিবেশী পাকিস্তানে যেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে, খাবার পাওয়া যায় না, লোকেরা কান্নাকাটি করে, আমরা টিভিতে দেখতে পাই। এত কিছু হওয়ার পরেও ওরা মানতে রাজি নয়, অনুপ্রবেশ করিয়ে এখানে সন্ত্রাসবাদী পাঠায়। দেখুন, যখন একটা দেশ, সে যেকোনো দেশ যখন কোল্যাপসের স্টেজে চলে যায়, মানে একদম পড়ে যাওয়ার স্টেজে চলে যায়, তখন এটা বলা হয় যে ওরা নিজেদের আচরণ পাল্টে ফেলবে। আমি মনে করি না এমন হবে। এখন ওখানে ৮ টায় সন্ধ্যেবেলা বিদ্যুৎ বন্ধ হয়ে যায় পাকিস্তানে। পেট্রোলের দাম হয়তো ৳৩৮০ লিটার ওখানে। ওরা মানে অনেক ধরনের কথা বলছে এখন। কেউ এরকম বলছে যে পাসপোর্ট কেউ ওখানে প্রিন্ট করাতে পারছে না। আমি শুনছি আরকি। কারণ ওখানে ল্যামিনেটেড পেপার নেই। আমি এরকম সব কথাও শুনছি। জানি না কতটা সত্যি। কিন্তু পাকিস্তানে আমার ৪০ বছরের কূটনীতিক ক্যারিয়ারে, ৪০ বছরের বেশি থিংক ট্যাঙ্কটা ধরে ৪৫ বছরের ক্যারিয়ারে এতটা সময়ে পাকিস্তানের পরিস্থিতি এতটা খারাপ কোনোদিনও হয়নি। আর এই সময় পাকিস্তানের ভেতরের যে পরিবেশটা আছে, ওটা একটা মরিয়া ভাবের পরিবেশ। সেই জন্য এই অনুপ্রবেশ এসব এখন তো চলতেই থাকবে। কিন্তু আমি আ মানে ভবিষ্যতে কি হবে? কিন্তু আমার মনে হয় না যে আগামী দিনগুলোতে এখন পাকিস্তানের লোকেরাই বলছে যে, আপনি খুব ভালো করেছেন আমাদের সাথে ছিলেন না। না হলে আমরা আপনাকে ওই ওপরে যাওয়ার সময়ও আটকে দিতাম। অনেক লোকেরা আছেন ওখানে ওখানে কিন্তু। সেন্স অফ হিউমার খুব ভালো। যখন চন্দ্রযান নামলো, হ্যাঁ, তখন পাকিস্তানের লোকেরা, আমি টিভিতে শুনেছিলাম, ওরা বলছিল যে ওরা এটা কোথায় নামালো? আমরা তো এমনিতেই চাঁদেই থাকি। কারণ আমাদের এখানে অন্ধকার আছে, আমাদের এখানে জলও নেই। একদম, একদম। ওইটাই একটা সেন্টিমেন্ট। আর দেখতে থাকুন, পরে কিছুদিনেরই ব্যাপার এটা। পাকিস্তানের কিছু অংশ তো আছেই, যারা এমনিতেও বলে আমাদের ভারতের সাথে যুক্ত হওয়া উচিত। আর কিন্তু আমি একটা নতুন জিনিস যেটা দেখছি, এখানে পাঞ্জাবে, যেটা পাকিস্তানে পাঞ্জাব, আর পাঞ্জাবি ডমিনেটেড এলিট যারা আছেন, ওদেরও চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। তাই দেখুন, একদিক থেকে সাফল্যের সাথে হিংসাও দেখা যায়। আবার অন্য দিক থেকে এটাও রিয়ালাইজেশন হয়ে যায়, এখন এই ১০-১৫ বছর আগে কি হতো? প্রত্যেকটা ব্যাপারে যেটাই হোক, ভারতের ব্যাপারে ডিসকাশন হতো। তখন একটা ওই ইকুয়েশন পাকিস্তান আর ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এখন ওটা আর কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না। এখন আপনি একটা আলাদা লিগে চলে এসেছেন। জনগণ যারা এখানে বসে আছেন আর আমাদের দেশের কোটি কোটি লোক যারা আপনাকে দেখছেন, তারা তো আপনার অভিজ্ঞতা থেকে জানতে চান যে আমাদের কাশ্মীর যারা অকুপায়েড করে রেখেছে, সেটা কবে ফিরিয়ে আনা হবে? শিগগিরই। দেখুন, আমি যখন আমি যখন জেনিভাতে অ্যাম্বাসেডর ছিলাম, তখন পাকিস্তানের যিনি অ্যাম্বাসেডর ছিলেন, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন, উনি যখন, আমি নিউ ইয়র্কে গেছিলাম, উনিও নিউ ইয়র্কে চলে গেছিলেন। উনাকে ওরা ডেকেছিলেন পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের আ আ প্রেসিডেন্ট হওয়ার জন্য। তাই কখনো আমার মনে হয় ওকে জিজ্ঞাসা করি যে, "ভাই, স্বাদ মিটেছে? এখানে ফিরে আসতে চাইলে বলো একবার।"